আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রেটিনা ব্লাড ডোনার ক্লাবের আজকের এই স্বাস্থ্য বিষয়ক আয়োজনে। আজকের আয়োজনে আমরা কথা বলবো বিশ্ব হৃদরোগ দিবস, হৃদরোগ প্রতিরোধে করণীয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আবু জাইদ বসুনিয়া স্যার। স্যার, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। রেটিনা ব্লাড ডোনার ক্লাব এবং দর্শকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। আজ 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। আমরা জানি মানব মৃত্যুর প্রথম দিকের কারণ হিসেবে সম্প্রতি হৃদরোগের নাম উঠে এসেছে। শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য কী, বা কেনই এই বিশ্ব হার্ট দিবসটা পালিত হয়? আপনাকে ধন্যবাদ। প্রতি বছর 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে বিশ্ব হৃদরোগ দিবস পালিত হয়। সেই হিসেবে এবারও পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো টু নট মিস এ বিট। হৃদরোগজনিত কারণে যে মৃত্যুর হার সেটা অত্যন্ত বেশি। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে প্রতি বছর 1,79,00,000 লোক হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করে। এই সংখ্যা যদি এভাবে চলে তাহলে 2030 সালে সেটা দাঁড়াবে 2,30,00,000 লোক মৃত্যুবরণ করবে। এবং দেখা গেছে যে বিশ্বে যত মৃত্যু ঘটে তার 30% হলো হৃদরোগজনিত কারণে। এই যে মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, হার্টকে ভালো রাখা, সুস্থ রাখা, এই ব্যাপারে মানুষকে সচেতনতা তৈরি করার জন্যই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন বিশ্ব দেখা গেছে হৃদরোগজনিত কারণে যে মৃত্যু ঘটে তার 80%ই প্রতিরোধ করা সম্ভব যদি নিয়ম কানুন মেনে চলা যায়। সচেতন বাংলাদেশেও এই সংখ্যা তো এবারে প্রকৃত বিধানী বছর বাংলাদেশে 1,40,000 লোক হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করে, যা মোট মৃত্যুর 30%। জি অবশ্যই। এবং সেই প্রেক্ষিতে একটু জানতে চাওয়া, কেন হৃদরোগের সংখ্যা দিন দিন বাড়তেছে, বা এখনকার জেনারেশনের মাঝে হৃদরোগের সংখ্যা কেন বেশি? সাধারণত যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে এ দুটো অন্যতম কারণ। এছাড়া রক্তে যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি এবং যারা দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন না, যে পরিমিত ঘুমানো, প্রতিদিন খাদ্যাভ্যাসের মধ্যে আমরা উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করছি, বেশি বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি, আমাদের খাবার মেনুতে ফলমূল, শাকসবজি, হাঁটা, সেগুলো কমিং টাইপের হাঁটা হলে ভালো। আমরা অধিক ক্যালোরিযুক্ত, সেটা অধিক চিনিযুক্ত না করা এবং সল্টেড ফুড এছাড়া দেখা যায় বেশি আকৃষ্ট হচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা কায়িক পরিশ্রম কম করছি। আর থেকে আমরা বলি যে সিডেন্টারি লাইফস্টাইল, আমাদের মধ্যে অনেকেরই ওবেসিটি আছে। এগুলো যাদের আছে এরাই হৃদরোগের ঝুঁকিতে আক্রান্ত। পাশাপাশি আমরা দেখি যে যাদের পরিবারের মধ্যে বাবা মায়ের হৃদরোগে আক্রান্ত হয়েছেন তাদেরও হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বেশি থাকে। ধূমপান করা এবং অ্যালকোহল গ্রহণ করা, তারা এই সমস্ত জিনিসে অভ্যস্ত আছে, তাদের হৃদরোগের সম্ভাবনা, আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে লোকটা হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে? যে হৃদরোগে আক্রান্ত হলে একটা রোগীর কি কি লক্ষণ থাকে? সাধারণত আমরা দেখি যে বুকের মাঝখানে তীব্র ব্যথা হয়। সেই ব্যথা স্থায়িত্বকাল 30 মিনিটেরও বেশি হতে পারে। ব্যথাটা বুকের মাঝখান থেকে শরীরের বিভিন্ন অংশে, যেমন গলার দিকে, কাঁধের দিকে, ঘাড়ের দিকে যেতে পারে এবং হাতের দিকেও, বাম হাতের দিকে আসতে পারে, কবজির দিকে যেতে পারে। অনেক সময় পেটের উপরিভাগেও ব্যথা হয়, পিছনের দিকেও ব্যথা যেতে পারে। তো ব্যথা একটা অন্যতম প্রধান লক্ষণ। ব্যথার সাথে রোগীর শ্বাসকষ্ট হতে পারে। অনেক সময় দেখা যায় রোগীর প্যালপিটেশন হয়, ঘাম হয় শরীরে, রোগীর বমি হতে পারে। এবং আমরা যেটা পাই যে রোগীর অনেক সময় উচ্চ রক্তচাপ, যেটা আমরা রক্তের চাপ বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে। যেটা কমে গেলে অনেক সময় আমরা যেটা বলি শকে চলে যেতে পারে। তো এই সমস্ত লক্ষণ যদি থাকে ধরে নিব যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। স্যার, হার্ট অ্যাটাকের কি নির্দিষ্ট কোনো বয়স আছে, বা কোন বয়সসীমার মধ্যে হার্ট অ্যাটাক সব থেকে বেশি হয়? আগে বলা হতো যে 45 বছরের উপরে পুরুষ এবং 55 বছর উপরে মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। কিন্তু বর্তমানকালে আমরা অনেক ইয়াং বয়সের রোগীদেরকেও হৃদরোগে আক্রান্ত হতে দেখেছি। আমরা দেখেছি যে 20 বছরের বাচ্চাও হৃদরোগে আক্রান্ত হচ্ছে। 30 থেকে 40 বছরের তো আমাদের দেশে অগণিত রোগী আমরা নিয়মিত পাচ্ছি যারা হৃদরোগে আক্রান্ত। সুতরাং এখন আগে যে বলা হয়তো বয়সসীমা, সেটা মনে হয় এখন আর বলার অবকাশ নেই। যে কোনো বয়সেই হৃদরোগে আক্রান্ত হতে পারে।
সেটা 20 বছর হোক 30 বছর হোক। হঠাৎ করে কেউ হার্ট অ্যাটাক করলে বা হার্ট অ্যাটাক হয়ে গেলে তো সেক্ষেত্রে করণীয়টা কি? এটা আসলে নির্ভর করে যে যে ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি কোথায় অবস্থান করছেন, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো তার মধ্যে আছে কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে লক্ষণ যদি কারোর মধ্যে থাকে, যেগুলো আমি একটু আগে বললাম, সেই ব্যক্তির উচিত একটা দ্রুত ইসিজি করানো, এবং ইসিজি করলে যারা নিকটবর্তী ডাক্তার থাকেন বা চিকিৎসক থাকেন তাদেরকে দেখানো। ইসিজি দেখে যদি আমরা দেখি হার্ট অ্যাটাকের একটা ইম্পর্টেন্ট হলো যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই হওয়া। যদি এমআই হয়ে থাকে তাহলে তাকে তড়িৎ গতিতে কিছু ব্যবস্থা নিতে হবে, কারণ এমআই একটা প্রাণঘাতী রোগ। প্রতি 5 জনের মধ্যে একজন লোক এমআই আক্রান্ত হয়ে গেলে হসপিটালে পৌঁছানোর পূর্বেই মৃত্যুবরণ করে। সুতরাং যদি এমআই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে দ্রুত গতিতে তাকে অ্যাসপ্রিন জাতীয় ওষুধ 300 মিলিগ্রাম এবং ক্লোপিডোগ্রাল ওষুধ সেটাও 300 মিলিগ্রাম, সাধারণত আমরা 4টা করে ওষুধ তাৎক্ষণিকভাবে খেতে দিই। এই ওষুধ দুটো খাওয়ানোর ফলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমে যায়। পাশাপাশি আমরা যে স্প্রে করি জিহ্বার নিচে, নাইট্রোগ্লিসারিন স্প্রে, সেই স্প্রেটা জিহ্বার নিচে দিতে হবে। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং ব্যক্তিকে হসপিটালাইজড করে সেখানে আমরা ফিব্রিনোলাইটিক সেখানে বলা হয় একটি প্লেস করে সেই সমস্ত দ্রুত মেডিকেল সময়ের মধ্যে আক্রান্ত আমাদের 12 ঘন্টার মধ্যে আসে, সেই জন্য আমাদের সেই ওষুধ থেকে যে হাসপাতালে এবং নিকটবর্তী হাসপাতাল যেখানে শিশু আছে আক্রান্ত ব্যক্তি সেখানে নিতে হবে। এমন কোনো জায়গায় থাকে যেখানে প্রাইমারি পিএইচডি করার সুযোগ আছে, সেই হসপিটালে যদি নেওয়া ব্যথানাশক হিসেবে তাহলে তাকে এনজিওগ্রাম করে যদি ব্লক পাওয়া যায় স্টেন্ট সার্জারি যেতে পারে, যদি সম্ভব এরপরে তাকে আমরা ট্রিটমেন্ট অফ চয়েস যেখানে এই ফেসিলিটি অ্যাভেলেবল আছে সেখানে আমাদের এখানে সিসিউ আছে, লাইটিক শ্রাইন আমি বললাম স্ট্রোপোকাইনের কারণ সেখানে এই সমস্ত ড্রাইভার্স মনিটরিং করা হয়। আক্রান্ত হওয়ার 12 ঘন্টার মধ্যে দিতে হবে সেখানে। তাছাড়া আমরা ড্রাগ দিয়ে থাকন্ত ব্যক্তি নাইট্রোগ্লিসারিন ব্লকার, ক্যালসিয়াম ব্লকার, এই সমস্ত স্টোরস্ট্যাটিন, ব্লাড প্রেশার, এই সকলে দিয়ে দিতে হবে এবং রোগীকে ক্লোজ মনিটরিং করতে হবে এবং নর্মাল রোগীকে পরবর্তীতে যাতে ইন্টারভেনশন করা মনিটরিং সেই পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা নিতে হবে। হার্টের রোগ প্রতিরোধের জন্য কি করা উচিত? প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা জানি। তো WHO পরিসংখ্যানে দেখা গেছে যে 80% হৃদরোগজনিত মৃত্যু কমানো সম্ভব যদি কেউ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে, ধূমপান বর্জন করে, তামাক জাতীয় দ্রব্য গ্রহণ না করে, অ্যালকোহল গ্রহণ না করে এবং নিয়মিত কায়িক পরিশ্রম করে। এগুলো জিনিস করতে পারলেই 80% ক্ষেত্রে হৃদরোগজনিত কারণে যে মৃত্যু সেটা কমানো সম্ভব। তো হৃদরোগ যাতে না হয় এজন্য আমাদের আরও কিছু করতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে সেটাকে নিয়ন্ত্রণ রাখা, যাদের ডায়াবেটিস আছে সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কোলেস্ট্রল বেশি সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। দৈনন্দিন যে আমাদের জীবনাচার সেটার মধ্যে পরিবর্তন আনা দরকার। যেমন আমাদের সপ্তাহে কমপক্ষে 5 দিন 30 মিনিট করে হাঁটা উচিত মুক্ত বাতাসে। জগিংটা হতে পারে, সাঁতার হতে পারে, সাইক্লিং হতে পারে। আমরা দৈনন্দিন জীবনে ব্যস্ততার মাঝে সময় কাটাই, এর মধ্যেও আমাদেরকে হাঁটার অভ্যাস করতে হবে। সেক্ষেত্রে এই যান্ত্রিক যুগে লিফটের পরিবর্তে আমরা সিঁড়ি ব্যবহার করতে পারি। আমরা যখন অফিস আদালতে যাব একটু অফিস থেকে দূরে নেমে হেঁটে যেতে পারি, বা ফেরার পথে আমরা একটু বাসার আগে নেমে হেঁটে আসলাম। এই যে হাঁটা এটা গুরুত্বপূর্ণ জিনিস। বলা হয়ে থাকে যে গরিবের বাইপাস হলো হাঁটা। যে ব্যক্তি হাঁটেন তাদের দেখা যায় যে হার্টের যে রক্তনালী সেই রক্তনালীর মধ্যে শাখা প্রশাখা তৈরি হয়। এভাবে দেখা যায় একটি শাখা প্রশাখার সাথে আর একটি শাখা প্রশাখার কানেকশন হয়ে একটা বাইপাস সৃষ্টি হয়। আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন আনতে হবে। অধিক ক্যালোরিযুক্ত খাবার বর্জন করা, ফাস্টফুড বর্জন করতে হবে। খাদ্যাভ্যাসের মধ্যে আমাদের শাকসবজি, ফলমূল নিয়ে আসতে হবে। সল্টেড ফুড অ্যাভয়েড করতে হবে।
আমরা মিষ্টি এবং মিষ্টি জাতীয় যে দ্রব্য সেগুলো বর্জন করব। কেন ফুড, জাঙ্ক ফুড সেই সমস্ত খাবার বর্জন করতে হবে। এছাড়া যে আমাদের সিডেন্টারি লাইফস্টাইলে পরিবর্তন করতে হবে, পরিমিত পরিমাণ ঘুমাতে হবে এবং মানসিক যে ব্যাপারটা স্ট্রেসফুল লাইফ, এই স্ট্রেসফুল লাইফ পরিহার করতে হবে। তো এই সমস্ত যদি নিয়মকানুন মেনে চলা যায় তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একজন কার্ডিওলজিস্ট হিসেবে আপনার যুব সমাজের জন্য কি পরামর্শ থাকে? আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবক সমাজকে অবশ্যই নিজের স্বাস্থ্যকে গঠন করতে হবে, নিজেকে রোগ থেকে মুক্ত থাকতে হবে। আজকে আমরা দেখি যে যুবক সমাজ অনেক সময় অপচয় করে ইন্টারনেটে, ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেকাংশে উপকারার্থে ব্যবহৃত হয়, পড়াশোনার ক্ষেত্রে, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে। আবার দেখা যায় অনেকে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক সময় নষ্ট করে। যুবক সমাজরা মাঠে খেলবে, মুক্ত বাতাসে হাঁটবে, সেই জিনিসটা হয়ে ওঠে না। আউটডোর গেমসের প্রতি যুবক সমাজের বেশি সময় দিতে হবে। এবং আজকে আমরা দেখছি যে যুবক সমাজ অনেকেই আজকে ধূমপান করছেন, অনেকেই মাদক নিচ্ছেন, যেগুলো একটা জাতিকে পঙ্গু করে দেওয়ার সমতুল্য। সুতরাং আমি বলবো যে যুবক সমাজরা মাঠে খেলবে, মুক্ত বাতাসে হাঁটবে এবং এই যে ধূমপান, অ্যালকোহল, মাদক থেকে দূরে থাকবে এবং নিজেদের শারীরিক যে বিল্ড আপ সেটা করবে, স্ট্রেসফুল লাইফ পরিহার করবে, তারা পড়াশোনা করবে, আগামী দিনে নিজেকে ফিট করার জন্য যে সমস্ত স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবে। তাহলে আমরা আগামী দিনে একটি সুন্দর জাতি পাব। স্যার, আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে হৃদরোগ প্রতিরোধ নিয়ে যে কথাগুলো বললেন, আশা করি সবাই উপকৃত হবে এবং যারা সত্যিকার অর্থেই সংকটে আছে তারা বুঝবেন দৈনন্দিন জীবনধারা একটুখানি পাল্টালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমতে থাকবে দ্বিগুণ হারে।